স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুর্নীতিমুক্ত দেশ ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি, নির্বাচনী ইশতেহার ঘোষণা। ক্ষমতায় গেলে জনগণকে ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে, জামায়াতের আমির। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া। এবারে বিস্তারিত। দুর্নীতিমুক্ত দেশ এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারেক রহমান ইশতেহারের 5টি ভাগ উল্লেখ করেন। এগুলো হলো রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক কাঠামো, অর্থনীতি পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও ধর্মীয় সংহতি। তিনি বলেন, বিএনপির দেয়া 31 দফা ও জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে। এছাড়া আগামীতে নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ হবে এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, এই বাক্যটি সংবিধানে ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শক, হোটেল সোনারগাঁওয়ে বিএনপির যে নির্বাচনী আয়োজন, সেখানে রয়েছেন তারেক রহমান, তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে, সিলেক্টেড কিছু অসুখ যেগুলা লাইফ সেভিং সর্ট অফ, যেগুলা রিস্ক হয়ে যায় মানুষের জন্য, সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে, জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিরক্ষা পররাষ্ট্র নীতিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপরে জোর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা 1 র্যাঙ্ক 1 পেনশন পলিসিটা চালু করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ফরেন পলিসির ক্ষেত্রে কথা হচ্ছে যে ফরেন পলিসিটা কেমন হবে। আমি এক বাক্যে আপনাদেরকে বলছি, দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা এর আগেই বলেছি, বহু 4 কোটি বেকার আছে, স্বাস্থ্যর বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি, সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। আমাদের সামনে একটি বিরাট পররাষ্ট্রনীতিতে একটি বিরাট সমস্যা আছে, এটি মানবিক সমস্যা, সেটিকে আমরা সকলেই জানি, সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটি আছে। আমাদের নিজেদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, খাদ্যের সংস্থা, চিকিৎসা ব্যবস্থা, সকল কিছু করতে হবে। আমাদের প্রায় 1.2 মিলিয়নের মতন আমাদের রোহিঙ্গা আছে। তারা মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের দেশে যে অবস্থা, আমরা এখানে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে দেখব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যে তাদের এলাকায়, তাদের ঘরে, তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যায়। অর্থাৎ আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই।
দর্শক, বিএনপির সংসদ নির্বাচন ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল উত্তরাঞ্চলের 3 জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন তিনি। সেখানে জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর নীলফামারীতে জনসভা করে বিএনপির চেয়ারম্যান যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় 20 বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলবো তার সঙ্গে। সুলতান, দিনাজপুরে তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানান। নোয়ার, আপনি জানেন যে 20 বছর পর তারেক রহমান তার নানার দেশে তিনি আসবেন। দুপুর 2:30 দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে তার নির্বাচনী জনসভা সেটি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মঞ্চ তৈরির কাজটি কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। অর্থাৎ আজকে সারা দিন ধরেই কিন্তু তার মঞ্চ তৈরির যে কাজটি এখানকার নেতাকর্মীরা সহ যে অন্যান্য যে কর্মীরা সেটি কিন্তু তার মঞ্চ তৈরির কাজটি কিন্তু শুরু করেছে। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনের নির্বাচনী এলাকা কিন্তু দিনাজপুর 6, তারই আমন্ত্রণেই আসলে মূলত তিনি এখানে আসছেন এবং সেখান থেকেই তিনি নির্বাচনের যে দিনাজপুরের 6টি সংসদীয় আসন রয়েছে সেই আসনের সকল প্রার্থীরা, অর্থাৎ বিএনপির সকল প্রার্থীরা সেই মঞ্চে থাকবেন এবং তাদেরকে কিন্তু তিনি পরিচয় করিয়ে দিবেন। এবং এখানে যেহেতু তার মামার বাড়ি দিনাজপুর জেলা শহরেই, এখান থেকে তার মায়ের যে স্মৃতির বিজড়িত সেই স্থানটি সেটি কিন্তু তিনি দেখবেন এবং এখানকার মানুষকে তিনি ভোট চাবেন এবং এখানকার মানুষকে যে দিনাজপুরের 6টি সংসদীয় আসনের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে বিজয়ী করার জন্য তিনি এখানকার ভোটারদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু মাঠের অর্থাৎ দিনাজপুরের নেতাকর্মী সহ এখানকার মানুষেরা অনেকটাই উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে দিনাজপুরের যে ভাগিনা হিসাবে খ্যাত তারেক রহমান 20 বছর পর আসার পরের যে তার যে ইচ্ছা, তার যে আগামী দিনে সরকার গঠন যদি করতে পারে তাহলে তার দিনাজপুরে সেই মায়ের জায়গায় আবার ফিরে আসবেন। এমনটাই কিন্তু এখানকার বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন যে তারেক রহমানের আশাটা অনেকটা এখানকার নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে অনেকটা আনন্দিত এবং উচ্ছ্বাসিত প্রকাশ করা হচ্ছে। আনোয়ার। সুলতান, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। দেশে বিগত 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াতে ইসলামীর হাত পরিষ্কার থাকবে। দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বরিশাল অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে জামায়াত অগ্রণী ভূমিকা রাখবে বলেও জানান তিনি। শফিকুর রহমান বলেন, গণভোটে হাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলামির শিকল ফিরে আসবে। এর আগে পটুয়াখালীর বাউফলে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির। পরে পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুরের জনসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর। চুয়ান্ন বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে, এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসেছেন, তাই বাংলাদেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সাভার পৌরসভায় 11 দলীয় জোটে নির্বাচনী সমাবেশে তিনি মন্তব্য করেন। এনসিপির এ নেতার দাবি, কোথায় চিনিকল, কোথায় ইপিজেড আছে তার কিছুই জানেন না তারেক রহমান, অথচ বিএনপির চেয়ারম্যান বলছেন তার প্ল্যান আছে। দেশের মানুষ সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি আর দেখতে চায় না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। পরে ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে শাপলা কলিতে ভোট চান তিনি।
যার দেশ সম্পর্কে কোনো ধারণা নাই, যিনি 16-17 বছর বিদেশে ছিলেন, যিনি জনগণ থেকে বিচ্ছিন্ন, তার দেশ নিয়ে কি প্ল্যান আছে তার দেশের জনগণ অলরেডি বুঝে গিয়েছে। এমন কোন প্ল্যান করবেন না যে বাংলাদেশকে আবারও পিছিয়ে নিয়ে যাবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে। সরকারি চাকুরিতে নবম পে স্কেল গেজেট প্রকাশ ও তা 1 জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে বেলা 11টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা ও পুলিশ মুখোমুখি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করে। এতে তারা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও অল্প সময়ের মধ্যে আবার সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবারও পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। পরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। 8,250 টাকা আমরা বেতন পাই, তা 8,250 টাকা বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে কি বাসা ভাড়া হয় আপনারা বলেন? আমাদের দাবি নবম পে স্কেল গেজেট প্রকাশ করা। আমাদের নির্বাচনের আগে আমাদের গেজেট প্রকাশ করা। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা এই রাস্তায় থাকবো। নিরাপত্তাজনিত কারণে বিএনপি সবসময় 29 ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকার নিষেধ এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 2 দিনের আলটিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করার পর ফের সচল হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর। সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিক কর্মচারীরা। ফলে জেটিও ইয়ার্ডগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে টানা 6 দিন শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয় দেশের অন্যতম এ সমুদ্র বন্দরে। ফলে বন্দর ও আইসিডিগুলোতে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। এদিকে পণ্যজট নিরসনে শুক্র ও শনিবারও 24 ঘন্টা কাস্টমস সেবা চালু রাখা ও ড্যামারেজ মৌকুফের দাবি জানিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার সন্ধ্যার পর আন্দোলনরত 15 জন কর্মচারীর স্থাবর ও অস্থাবর সম্পদ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির বিষয়ে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। এবারে ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালী সদর এলাকায় নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন সহকর্মী নূর আলম। নূর, ওই এলাকার প্রচারণা কেমন দেখছেন আর ভোটাররা কি প্রত্যাশা করছেন আমাদের জানান। হ্যাঁ আনোয়ার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে দীপ্ত টিভির যে বিশেষ আয়োজন নির্বাচন পথে পথে, আমি এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 111 পটুয়াখালী 1। এখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরছি এবং ভোটারদের কাছে জানতে চাচ্ছি আসলে, যেহেতু প্রচার প্রচারণা খুবই সরব হয়ে উঠেছে, আমরা আজকের যে আয়োজন সেখানে দেখতেই পাচ্ছেন যে আপনি একপাশে নারী ভোটার এবং একপাশে পুরুষ ভোটার রয়েছে। শুরুতেই আমরা আসলে জানতে চাচ্ছি আপনার কাছে, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ আয়োজন নির্বাচনী পথে পথে, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে, 12 তারিখে ভোট হবে। সেক্ষেত্রে কেমন প্রার্থী নির্বাচন করতে চান এবং আপনার একটু ভাবনা যদি বলতেন। আমরা চাচ্ছি যে ন্যায় এবং দুর্নীতি মুক্ত এমন একটি সরকার গঠিত হোক যেখানে আমাদের নারীদের নিরাপত্তা আছে। দেখা যাচ্ছে আমরা টিভির চ্যানেল খোলার সাথে সাথে দেখা যাচ্ছে অমুক জায়গায় ছাত্রী ধর্ষিত হয়েছে, গৃহবধূ
গৃহবধূ ধর্ষিত হয়েছে, এগুলোর জন্য আমরা না দেখি এমন সরকার আমরা চাচ্ছি যে এখানে কঠিনভাবে আইন ব্যবস্থা করা হোক, যেখানে অন্য কেউ এই কাজ করতে গেলে তাকে যেন 10 বার ভেবে নিতে হয় যে এই কাজের কঠিন শাস্তি রয়েছে। আমরা চাচ্ছি আমাদের ছেলে মেয়েদের জন্য সঠিকভাবে লেখাপড়ার উন্নতি হচ্ছে, আরও যেন এরকম উন্নতি হয়ে যাবে এবং চাচ্ছি। নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে এখন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।